পাহাড়সম ভর্তুকি ও বকেয়া টাকার চাপ সামাল দিতে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর মতো সহজ পথে হাঁটতে হচ্ছে নতুন সরকারকে। ফলে সংকটের এই সময় আরও কঠিন হবে সাধারণ মানুষের জীবনযাপন। এর মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে পিডিবি। তবে বিশ্লেষকরা মনে করছেন, অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান না দিয়ে দাম বৃদ্ধির এমন উদ্যোগ জনগণের সঙ্গে প্রতারণার শামিল। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৯,০০০ মেগাওয়াটের উপরে, তবে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ১৭,০০০-এর কম। আর স্বাভাবিক সময় আমলে নিলে অলস পড়ে থাকে অর্ধেকের বেশি, এমনকি কখনো তা উঠে যায় ৪ ভাগের ৩ ভাগে। ফলে একদিকে ভুগতে হয় লোডশেডিংয়ে, অন্যদিকে ভারী হতে থাকে সরকারের আর্থিক বোঝা। মূলত আওয়ামী আমলের অনিয়ম, অব্যবস্থাপনা আর লুটপাট থেকেই এমন পরিস্থিতির শুরু, যা সামলে ওঠার আভাস নেই নতুন সরকারের সময়ও। সময়মতো বিদ্যুতের টাকা পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিপুল বকেয়া জমছে সরকারের, বর্তমানে যা প্রায় ৫৩,০০০ কোটি টাকা। এছাড়া ভর্তুকিও ছাড়িয়ে গেছে বরাদ্দকৃত ৩৬,০০০ কোটির ঘর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার সভাপতি জানান, অর্থের অভাবে ৪০% নেমে এসেছে তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন। মাঝে মাঝে দেখবেন ১৪-১৫,০০০ মেগার যখন লোডশেডিং গভর্নমেন্টকে দিতে হয়, বিকজ আমরা কিন্তু পুরোটা আমরা দিতে পারছি না আমাদের তেলের শর্টেজের কারণে। এটা গভর্নমেন্ট সঙ্গে বলা আছে যে আমরা দিতে পারবো না, বিকজ আমার তেল নাই, আমরা পেমেন্ট পেলে তেল নিয়ে আসলে তো আমরা করতে পারবো। দেন আমরা মনে করি আমাদের এখন যে ক্যাপাসিটিটা আছে তাতে ১৬,০০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হওয়ার কথা না। আর্থিক টানাপোড়েন আর বকেয়ার চাপ সামাল দিতে আবারও দাম বাড়ানোর মতো সহজ পথই বেছে নিচ্ছে নতুন সরকার। এরই মধ্যে পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১% পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে স্বাভাবিকভাবেই সেই চাপ পরবর্তীতে আসবে ভোক্তাদের কাঁধে। বিপ্পা সভাপতি এতে যৌক্তিকতা খুঁজে পেলেও তীব্র সমালোচনায় বিশ্লেষকরা। যে আপনার এনার্জি ইম্পোর্ট ভার্সেস আমার ইলেকট্রিক দাম কত, তো এই প্রাইসে কিন্তু আমাদেরকে এই আমাদের কম্পিটিং কান্ট্রি জায়গায় নেবারিং কান্ট্রি তার সঙ্গে আমার ম্যাচ করতে হবে। আমি তো ওই ইন্ডিয়া বা ভিয়েতনামের থেকে বেশি কস্ট চার্জ করছি না, তো তাহলে আপনি এটা নিয়ে কেন কথা বলবেন? যদি ২.৫ টাকা দরে আজকে বিদ্যুৎ পাই আমরা উৎপাদন করতে পারি, তাহলে আর আমাদের লাগে কে? আর ওই ১২ নম্বর কূপে অসম্ভব রকমের গ্যাস আছে, এটা আমেরিকান নাসার স্টাডিতে বলছে, ইট ইজ দ্য এনার্জি হাব। এটা অসম্ভব রকম গ্যাস পটেনশিয়াল আইলে তেলও আছে। একটা কিছু করো না, চুপচাপ। তাহলে আমরা যদি গ্যাস দিয়ে উৎপাদন না করতে, বিদ্যুৎ আর কি দিয়ে করবো? পাওয়ার সেলের সাবেক এই শীর্ষ কর্তার মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপচয় বন্ধ করে দাম না বাড়ানোর সুযোগ ছিল সরকারের সামনে। যেই সরকার এটা চিন্তা করতেছেন আমার গ্যাস উঠানো দরকার, যেই সরকার বাজে পাওয়ার স্টেশনগুলো এখনো রেখে দিছে, যেই সরকার বাজে চুক্তিগুলো এখনো রেখে দিছে, তো সেই সরকার থেকে আমরা কি আশা করতে পারি? লুট করতে গেলে কি করতে হয়? জনগণ। আর তো কোনো জায়গা নেই, যন্ত্র তো ভাঙ্গা খেতে পারবে না, পয়সাটা আমাদের থেকেই নেবে। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে ৮.৫% বাড়ানো হয় বিদ্যুতের দাম। রাকিব হোসেন, ৭১, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২০টি খুবই দুর্বল। অন্যদিকে কিছু ব্যাংক নাম লিখিয়েছে রেকর্ড মুনাফার তালিকায়। ব্যাংকিং খাতের চরম এই বৈপরীত্যকে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। আওয়ামী আমলে সবচেয়ে বেশি লুটপাট হয় দেশের ব্যাংক খাতে। এস আলম বেক্সিমকো সহ প্রভাবশালী গ্রুপের থাবায় ধ্বংসের মুখে পড়ে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থা, যে কারণে আস্থা হারায় সাধারণ মানুষ। সেই প্রভাব আরও স্পষ্ট হয় ব্যাংকগুলোর শেয়ার দরে। এক সময়ের শক্তিশালী ইসলামী ব্যাংক যার বড় উদাহরণ, কেননা পরপর ২ বছর লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে নেমে যায় প্রতিষ্ঠানটি। একই নিয়মের ফাঁদে পড়ে নতুন করে আরও 10টি ব্যাংক। ফলে আগের 5টি ব্যাংকের সঙ্গে মিলে দুর্বল শ্রেণীভুক্ত ব্যাংকের সংখ্যা এখন 15। এছাড়া একীভূত প্রক্রিয়ায় থাকা আরও 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ। সব মিলিয়ে ৩৬টি ব্যাংকের মধ্যে 20টি এখন অত্যন্ত দুর্বল অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার বড় সংকট তৈরি করবে এমন পরিস্থিতি। অনেক ধরনের মানি লন্ডারিং সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু এটার যে অবস্থাটা এসছে, সেই অবস্থাটার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থারও যে ডিভিডেন্ড যদি পে আউট না করে আস্তে আস্তে ওটাকে যদি কাভার করতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু করা, মানে
দীর্ঘমেয়াদে হয়তো এটা একটা সুফল দিবে, বাট ইমিডিয়েটলি এটা কিন্তু বিনিয়োগকারীর জন্য একটা ক্ষতি হচ্ছে। তাহলে অবশ্য এমন বাস্তবতার মধ্যেও শক্ত অবস্থান ধরে রেখেছে কিছু ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংক একাই করেছে 2,000 কোটি টাকার রেকর্ড মুনাফা। সিটি ও পূবালী ব্যাংকও রয়েছে 1,000 কোটি মুনাফার ঘরে। ফলে ব্যাংক খাতে তৈরি হয়েছে বৈপরীত্য। বিএসইসির সাবেক এই চেয়ারম্যান মনে করেন, মুনাফা বাড়লেও সরকারের উচ্চ সুদের হারে ঋণ গ্রহণ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে দীর্ঘমেয়াদে। বললাম আসলে এটা একটা নেগেটিভ ব্যাপার। রাজস্ব আদায় কম হওয়ার থেকে সব কিছুর উৎপত্তি। রাজস্ব আদায় কম হয়েছে, সুতরাং সরকারকে বিপুল পরিমাণ ঋণ নিতে হচ্ছে, চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। এই সুযোগটা কারা গ্রহণ করছে? যাদের লিকুইডিটি আছে, বেসরকারি ব্যাংকে যাদের প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। তবে ব্যাংক খাতের দু ধরনের গতির পেছনে সুশাসন প্রতিষ্ঠার অভাব বলছেন এই বিশেষজ্ঞ। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই খাত। বছরের পর বছর যদি এরকম বৈপরীত্য থাকে, সেক্টর হিসেবে অ্যাজ এ কিছু কিছু ব্যাংকিং ফার্ম ভালো করবে, আরো বড় হবে, প্রফিটেবল হবে, সেক্টর তো বড় হবে না। সুতরাং ওই যারা পারছে না, জেড ক্যাটাগরিতে যাচ্ছে, সেগুলোর সংখ্যা কমিয়ে আনা, সেগুলো যাতে নতুন করে আর না যায়, গভর্নেন্স স্ট্রেংথেন করা। এই ব্যবস্থার উপর আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ গাড়ির জন্য মিলবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে বেড়েছে ঋণের অনুপাতও। এছাড়া সীমা বাড়ানো হয়েছে ব্যক্তিগত ঋণেরও। আমানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত থাকলে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি যেন মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। নতুন এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এদিকে ২০২৫ সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগে এসেছে $১৭৭ কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ৪০% পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে পুরো বিনিয়োগের ক্ষেত্রে ৭৮ কোটি টাকা এসছে পুনর্বিনিয়োগ হিসেবে, যা গত বছরের চেয়ে বেড়েছে ২৬%। আর $৫৫ কোটি এসছে ইকুইটি ক্যাপিটাল হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে বছরের প্রথম ৬ মাসের তুলনায় দ্বিতীয়ার্ধে কমেছে এফডিআই এর পরিমাণ। তবে সবশেষ বছরের বিনিয়োগ ছাড়িয়েছে আগের ৫ বছরকে। সবশেষ ২০২৪ সালে নিট এফডিআই ছিল $১২৭ কোটি। আর ২০২৫ সালে এই মোট বিনিয়োগের ৮২% আসে ইপিজেডগুলোর বাইরে থেকে। দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে প্রায় ৩ সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রায় ৩ সপ্তাহের বেশি সময় পর চালু হতে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম। আমরা জানি যে ক্রুড অয়েল হচ্ছে এটার প্রধান কাঁচামাল, সেটির অগ্রগতি কতদূর, বন্দরে এসে পৌঁছেছে কিনা? আপনারা দেখতে পাচ্ছি যে আপনি বন্দরের খুব সম্ভবত বহির্নোঙরে দাঁড়িয়ে আছেন। আমি চট্টগ্রাম বন্দরের যে ইস্টার্ন রিফাইনারি এবং বিপিসির যেখানে তেল খালাস হয় সেখানে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে ডলফিন জেটি। তো মূলত সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে পারস্য সাগর পাশ কাটিয়ে লোহিত সাগর হয়েই মূলত এমটি নিনেমিয়া জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আজকে ভিড়বে। এটি সন্দ্বীপ চ্যানেলে অপেক্ষা করবে এবং সেখান থেকে, যেহেতু এটি অনেক বড় জাহাজ, আমি যেখানে আছি, যেখানে তেল খালাস হয় সরাসরি ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে যাওয়া যায়, এখানে এটি আসতে পারবে না এই জাহাজটি, যেহেতু এটি অনেক বড়। কিন্তু লাইটার জাহাজ অর্থাৎ অপেক্ষাকৃত ছোট জাহাজে করে ৬টি জাহাজ অপেক্ষা করছে। এগুলো করে লাইটারিং এ করে এখানে ক্রুড অয়েলগুলো নিয়ে আসা হবে। পরবর্তীতে এখানে খালাস কার্যক্রম চলবে এবং খালাসের পরেই ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদনে যেতে পারবে বলে আমাদেরকে তাদের কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখনো পর্যন্ত যেহেতু এমটি নিনেমিয়া এটি এখনো বহির্নোঙরে আসেনি, কিন্তু কাছাকাছি জায়গায় সেটি অবস্থান করছে। এটি আসার পরেই খালাস কার্যক্রম শুরু হবে এবং ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ সব ধরনের তারা প্রস্তুতি নিয়ে রেখেছে যে আসার
পরপরই তারা উৎপাদন কার্য যাতে শুরু করতে পারে। তো এর মধ্যে একটু বলে রাখি, যেহেতু এখন হরমুজ প্রণালী বন্ধ, ফলে বিকল্প পথে সরকার তার জ্বালানি বা ক্রুড অয়েল আনার চেষ্টা করছে। তার মধ্যে একটি হচ্ছে আরব আমিরাতের ফুরাইজা বন্দরে রয়েছে এবং ইয়ানবু বন্দর, যেহেতু এটি লোহিত সাগর হয়ে আসে। অন্যটি ফুরাইজা বন্দর যেটি রয়েছে সেটি হচ্ছে ওমান সাগরে, ফলে ওমান সাগর হয়ে সরাসরি ভারত মহাসাগর হয়ে আমাদের দেশে এই ক্রুড অয়েল নিয়ে আসা সম্ভব। তো বিকল্প এই পথগুলোকেই এখন সরকার এবং বিপিসি এই বিকল্প পথগুলোকে এখন তারা ক্রুড অয়েল নিয়ে আসার চিন্তা ভাবনা করছে। তো তারা জানিয়েছেন আরো 2টি জাহাজ এই মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং এগুলোতেও 1 লাখ করে মোট 2 লাখ ক্রুড অয়েল তারা নিয়ে আসবেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এগুলো আসলে আমাদের যে এখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জ্বালানি সংকট সেটি সমাধান হবে বলে তারা মনে করছেন। এবং এই 1 লাখ ক্রুড যেটি আজকে আসছে, এটির মাধ্যমে 25 থেকে 30 দিন পর্যন্ত আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে। প্রণবেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম চালু হওয়ার বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। এদিকে গেল 24 ঘন্টা না যেতেই আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 2158 টাকা বেড়ে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি 2,42,495 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে যে বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়াই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে 2,31,473 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,441 টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস। বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ট্রাম্পের ইরান যুদ্ধে শেষের ইঙ্গিতে ব্যারেল প্রতি দাম বেড়েছে $108 ঘরে। বুধবার তিনি বলেছেন যে ইরানের সাথে কোনো চুক্তি করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ দিয়ে জাহাজে চলাচলের স্থগিত ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন শুল্ক বাতিলের পর টানা 2 মাস ধরে বাড়ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি। মার্চে 4.3% বেড়ে দাঁড়িয়েছে $60.3 বিলিয়ন ঘর। এ সময় আমদানি 2.3% বেড়ে পৌঁছেছে $381 বিলিয়ন। আর একই সময়ে রপ্তানি বেড়েছে 2% বা $321 বিলিয়ন। ফলে ঘাটতি দাঁড়িয়েছে $60 বিলিয়ন। অথচ ফেব্রুয়ারিতেও যা ছিল প্রায় 58 বিলিয়নে। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি যুক্তরাজ্যেও। দেশটিতে আকাশচুম্বী ব্যয়ের ভারে নাকাল হয়েছেন ব্রিটিশরা। খরচ কমাতে দিনে অন্তত একবেলা করে না খেয়ে থাকছেন প্রায় 30 লাখ মানুষ। এছাড়া বাজারে কাটছাট কিংবা সস্তা পণ্যের দিকে ঝুঁকছেন অনেকেই। এমন চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আঁচড় লেগেছে যুক্তরাজ্যেও। জীবনযাত্রায় আকাশচুম্বী ব্যয়ে নাজেহাল ব্রিটিশরা। খরচ সামলাতে প্রতিদিন একবেলার খাবার বাদ দিতে বাধ্য হচ্ছেন দেশটির 30 লাখ মানুষ। এছাড়া অতিরিক্ত খাদ্য কেনা বন্ধ করেছেন 14% মানুষ। ভোক্তা অধিকার সংস্থা হুইচের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেয়া 71% মনে করেন আগামী 1 বছরে যুক্তরাজ্যের অর্থনীতি আরও অবনতি হবে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম নিয়ে চরম উদ্বিগ্ন 85% মানুষ। ফলে রদবদল এসেছে পারিবারিক খরচেও। জরিপ বলছে 43% ক্রেতা খুঁজছেন সস্তা পণ্য। এছাড়া পণ্যে ছাড়ের অপেক্ষায় থাকেন 31% মানুষ। খাবারের পাশাপাশি জ্বালানি তেলের দাম নিয়ে দুশ্চিন্তা বেড়েছে 80% মানুষের। ফলে কমেছে 2/3 গাড়ি চলাচল। উল্লেখযোগ্য হারে কমেছে শখের ভ্রমণ কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া। জরিপ বলছে আর্থিক সংকটে সময়মতো বিল পরিশোধ করতে পারছেন না অনেকেই। গেল 3 মাসে বকেয়া বিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7.5%। 2025 সালে যা ছিল 5.7%। সার্বিক দিক বিবেচনায় যুক্তরাজ্যের রেকর্ড মূল্যস্ফীতিতে দুর্বিষহ জীবন পার করছেন সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন না এলে সংকট থেকে সহজেই উত্তরণ সম্ভব নয়। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।